নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের রান্নাঘর ক্লিনিং এর পার্ট 2 চলছে। মিনামাসি এসে তার রান্না বান্না যৎকিঞ্চিত রান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে এখন মিনামাসি কোথায় গেছে? এটা ভাঙা ভাঙা হলে এটা অবশ্যই ফেলে দিতে হবে যেগুলো, কিন্তু আমার এদেরকে আজকে দেখানোর কিছু নেই, কারণ আমি টুকুকে নিয়ে যাচ্ছি হচ্ছে ওটার নাম কি বলে, চোখের ডাক্তারের কাছে। এবং ফাল্গুনাদি যেহেতু আছে সেহেতু আমার আজকে এই জায়গাটাতে না থাকলেও চলবে। আর এই জায়গাটা আজকে ক্লিন করা হয়েছে, মানে ক্লিন করা নয়, মানে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে, কারণ আজকে আলনাটা নামানো হবে যেমন করে হোক। তো ঠিক আছে, যে রিক্সাওয়ালাদের কথা বলা হয়েছিল তারা কালকে আসেনি, আর নতুন করে কালকে ধরার কথা আমাদের মনেও ছিল না। তো আজকে যেহেতু প্রতিশতবাবু আসবে সেহেতু আজকে ওই কাজটা করতেই হবে, কারণ উনি ওই জায়গাটা ওই জিনিসটা পছন্দ করছেন না একদম, সেটা সরাসরি বলেওছেন সেহেতু ওইটা আমাদের করতেই হবে। আপাতত আমার আর কোনো দিকে তাকানোর সময় নেই এই মুহূর্তে, আমার অ্যাপয়েন্টমেন্ট করা আছে, সুতরাং আমাকে এখন যেতে হবে মেয়ের চোখের ডাক্তারের কাছে। যাচ্ছি ঝংকার মোড়েতে, হিমালয়ান আই ইনস্টিটিউটে। তো আমার এর আগের অভিজ্ঞতা এখানে থাকাকালীন যেটা ছিল, এখানে দ্রুত হয়, মানে স্টাফ খুব ওয়েল ট্রেন্ড স্টাফ, এবং কাজটা দ্রুত হবে, সেজন্য একটু দুপুরের দিক করেই বেরোচ্ছে। এখনো ঘড়ির কাঁটা পুরোপুরি সকাল উত্তীর্ণ হয়নি, তবে আর আধ ঘন্টা টেকের মধ্যে হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এত দেরি হয়ে গেল সেটা আর কি বলি, কিন্তু ঠিক আছে, দেরি হলেও কাজটা সম্পূর্ণ করে এসেছি। আমি ভেবেছি 2:30-3টের মধ্যে, তো খুব দেরি হলে 2:30-3টের মধ্যে ঢুকে যাব, কিন্তু সেখানে পৌঁছতে 5টা বেজে গেছে। একটা টোটোওয়ালা, তাকে আমি রিজার্ভ করে নিলাম, কারণ ঝংকার মোড় পর্যন্ত সরাসরি আমাদের বাড়ি থেকে জিনিসপত্র যেতে খুব আপত্তি করে। 100 টাকা দিয়ে রিজার্ভ করলাম, কিন্তু তারা তো 16 আনার উপর 18 আনা সবারই নিয়েই নিল। তো ঠিক আছে, তারা এই জন্য যে আমাদের যাত্রাপথ ঘুরে গেছে এমনটা নয়, উল্টো দিকটা খালিই ছিল। আসলে একটু তাড়াহুড়ো করে পৌঁছতে চাইছিলাম যথাস্থানে, তো ঠিক আছে, অসুবিধা নেই, 2 পয়সার লোকটার ইনকাম হলো, তো এর জন্য আমাদের দেরি হয়নি সত্যি কথা। তো এখন যাই হোক, পৌঁছে গেলাম ঝংকার মোড়ে। ঝংকার মোড়ে আসতে গেলে ফেরার পথটা একটু অসুবিধে হয়, ফেরার পথে দুভাগে করে যেতে হয়, আর যে ধরনের রাস্তাগুলো দিয়ে আসে না সেটা নিয়ে এই মেয়ে নিয়ে আসতে একটু ভয়ই করে, যার ফলে টোটোটা রিজার্ভই করে নিলাম, আর পরিচিত টোটোওয়ালা। যাই হোক, পৌঁছে গেলাম। তারপরেতে আজকে মেয়েকে বললাম, তুমি এখন বড় হয়েছো, তুমি এখন নিজের ফর্মটা নিজে ফিল আপ করো। দেখি কেমন সুন্দর নিজের ফর্ম নিজে ফিল আপ করছে। অবশ্য এটা এমন কিছু বড় ব্যাপার না, খুবই সাধারণ ব্যাপার, কিন্তু আমি মা তো, মেয়েটা বড় হয়ে গেল এই ব্যাপারটাই যখনই দেখি তখনই কিরম যেন একটা লাগে আর কি, একেবারেই ছোট ছিল। তো যাই হোক, টুপুরের চোখের পাওয়ার তো বেড়েইছে, সাথে সাথে ওর এই ফ্রেমটা ওর একদম পছন্দ ছিল না, সেটা নিয়ে বিস্তর অশান্তি হয়েছিল। মা বকেছিলেন আমাদের খুব, জোর জন্মদিনে ওকে উপহার দিলি, কেন এরকম একটা ফ্রেম দিলি আগের বছর জন্মদিনে। তো আমাকে বলছে, মা একটু ফ্রেমগুলো দেখে আসি। আমি বললাম, শোন, আগে পাওয়ারটা নিয়ে তবে দেখবি। তো নিজে নিজে হোম করে চলে গেল, গিয়ে তারপর ওখানে ওরা ওইটাই বললো যেটা আমি বলেছি, যে আগে পাওয়ারটা পেয়ে নাও, তারপর তুমি ফ্রেমটা দেখতে এসো। তো একটু মনটা খারাপ হয়ে গেছে, ওই জন্য চুপ করে বসে আছে। তো যাই হোক, এরপরে কাজ শুরু হলো, কিন্তু এরপর ওই চোখে ড্রপ দেওয়া সেগুলোর জন্য মিনিট 45 সময় তো লাগলো বটেই, কিন্তু মানে কি বলবো, তারপরে যে যিনি ডক্টর ম্যাম আমাদের দেখবেন, মানে ঠিক আছে, ডাক্তার ভালো, এটুকু ঠিক, আপাতত আর কোনো অনুযোগের জায়গা নেই। আর দেখুন, ড্রপ দেওয়ার পর মেয়েটা আমার কাঁধে হাত মানে ভরে দিয়ে ঘুমিয়েই পড়েছে। আর আজকাল তো মায়েদের আঁচল থাকে না, যা পায় বাচ্চারা সেটাকেই আঁকড়ে ধরে, আমার হাতাটাকে এরকম ভাবে আঁকড়ে ধরে শুয়ে আছে। সেই ছোট্টবেলার টুকুর, ছোটবেলায় যখন একেবারেই ছোট, তখন ঘুমোলে এরকম ভাবে কোনো একটা পোশাকের কোনো একটা দিক আঁকড়ে ধরতো। আমার আর বুম্বাদার হয় টি শার্ট, না হলে নাইটি কিছু একটা ধরতো। আশ্চর্যজনক ভাবে ঠাকুমার ধরতো চুল, কোনোদিন ব্লাউজ বা শাড়ি কিছু ধরতো না। আর আমার শ্বশুরমশাই ধরতো কান। কি অদ্ভুত, একেবারে যখন কচি তখন ওই অবস্থায় ঘুমিয়ে পড়লো, তারপর যখন ওকে ওরম ভাবে নামিয়ে দিয়ে শুতে গেলেই ট্যাঁ করে কেঁদে উঠতো, মানে দাদুর কানটা হাত থেকে ছুটে গেল, বা ঠাকুমার চুল, বা মায়ের জামা, বা বাবার টি শার্ট। সেই ছোটবেলার টুকু বড় হয়ে গেছে। তবে হ্যাঁ, পাওয়ারটা কিন্তু আজকে বেড়েছে, এটা ঘটনাই। সিলিন্ড্রিক্যাল নাম্বার একটা 360 ডিগ্রি হয় সার্কেলে, প্রত্যেকটা এরকম করে 180 তে 180 360 হয়। ওটা পার্টিকুলার অ্যাক্সিসে একটা পাওয়ার থাকে, ওটা সিলিন্ড্রিক্যাল পাওয়ার, ওটার অ্যাক্সিসটা একটু চেঞ্জ হচ্ছে, পাওয়ারে কোনো চেঞ্জ হয়, সিলিন্ড্রিক্যাল পাওয়ারে স্ফেরিক্যাল নাম্বারে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। অপেক্ষার আর সীমা পরিসীমা নেই, কতক্ষণ ধরে যে বসে আছি, বাইরে প্রায় অন্ধকারই হয়ে গেল, ভালো লাগছে না সিরিয়াসলি।
ওই যে ভালো কিছু পেতে হলে আপনাকে একটু অপেক্ষা করতেই হবে, সেটাই হলো আজকে। সেই মহেন্দ্রক্ষণ এলো, তারপরে যখন টুকুর শেষ পর্যন্ত নিজের চশমাটাকে বদলাতে পারছে। আজকে বাবা আসেনি, আজকে শুধু মা এসেছে। আজকে যে ভদ্রমহিলা ওকে চশমা দেখাচ্ছে তিনিও খুব স্টাইল কনসিয়াস, কাজেই টুকুরও তো আজকে বল্লে বল্লে অবস্থা। তো তার মধ্যে দেখালেন ওরা বিভিন্ন রকম, মানে বিভিন্ন রেঞ্জের ফ্রেমই দেখালেন। তার মধ্যে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম, আমার শাশুড়ি মায়ের একটা ভবিষ্যৎবাণী কিরকম ভাবে সত্যি হতে চলেছে। আমার টুকুর খুব একটা সোনার গয়না পছন্দ করে না ছোটবেলা থেকেই। ওই গয়না দিলে চুগলায় চুগলায়, মানে চুগলায় মানে চুলকায়, ছোটবেলাতে বলতো। তো তখন একবার আমরা বলেছিলাম ও ফোর তো খুব একটা গয়নাগাটি পছন্দ না। আমার শাশুড়ি মা বলছে না না, একদম এই ব্যাপারে ভুলবি না, অবশ্যই জমাবি, যখন সঠিক সময় আসবে সেদিনকে গিয়ে দেখবি সব থেকে দামিটা সেটাই কিন্তু হাতে নিয়ে বলছে আমার এইটাই পছন্দ। তখন কিন্তু বেবাক বিপদে পড়বি। এই সমস্ত বাচ্চাদের কথা একদম ভুলবি না, নিজেদের কাজ নিজেরা করে যা। আজকেও তাই হলো, 7 কাণ্ড রামায়ণ করে সব থেকে এক্সপেন্সিভ যে ফ্রেমটা সেটাই তার পছন্দ হলো। তো ঠিক আছে, তার বাবার সাথে কথা হলো ফোনে, আর সে বললো ঠিক আছে যা চাইছে দিয়ে দাও। আর দেখুন সে তো সবকিছুই আমার নিয়ে নাড়াচাড়া করে। হ্যাঁ, আমার জুতো, আমার তার বাবার টি শার্ট, এখন যেটা পড়েছে সেটা বাবার টি শার্ট। হ্যাঁ, শেষটায় আমার ফ্রেমটাও তার পছন্দ। এখন তার মনোগত ইচ্ছা যেটা বোঝা গেল যে মায়ের ফ্রেমের মতো ফ্রেম দাও। সেই ভদ্রমহিলা যিনি উল্টো দিকে বসে আছেন, যিনি ওকে দেখাচ্ছেন, তিনি বললেন মায়ের ফ্রেম তোমার হবে না বাবু, তোমার মুখটা ছোট আর তোমার অনেক পাওয়ার, মায়ের তো অত পাওয়ার নেই, কাজে ওই ফ্রেম হবে না, তবে কাছাকাছি ওই রকম দেখতে একটা ফ্রেম দিচ্ছি। শেষ পর্যন্ত একটা তার পছন্দ হলো। এবং আপনারা দেখেই হয়তো এইটা কিন্তু নেয়নি, এটা আমারও খুব ভালো লেগেছিল। হ্যাঁ, এটাও ভালো ছিল ফ্রেমটা, কিন্তু যেটা তার পছন্দ হলো সেটা তাকে একটু বাদেই যেটা পরবে, সাদা রঙের একটা, এই যে এইটাই তার পছন্দ হলো। তো যাই হোক, ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে অর্ডার দিয়ে আসা হলো, অ্যাডভান্স করে আসা হলো। আমাদের খুব টেনশন ছিল যে হয়তো বা আমাদের সঠিক সময়ে আমরা পাবো না, কারণ আমাদের বেরিয়ে যাওয়ার সময় অতি সন্নিকট চলে এসেছে, কিন্তু না, ওরা তার আগেই দিয়ে দেবে বললো। তার মানে সব ভালো যা শেষ ভালো তার। অপ্রত্যাশিত দেরি, অপ্রত্যাশিত, এত দেরি হবে কল্পনা করতে পারিনি। প্রায় বাইরের সন্ধ্যে লেগে যাচ্ছে, স্টাফ কম, কালকে ছুটি এদের সব, সেখানে মানে যাই হোক কি আর করা যাবে। এই জায়গায় এত দেরি এর আগে কখনোই হয়নি। এখনো এখানে বসে আছে 5টা পর্যন্ত এদের হবে, এখন 5টার বেশি বেজে গেল, 5টা বেজে গেল। আমি একটু অধৈর্য হয়ে পড়ছিলাম এই কারণেই যে এখান থেকে না সরাসরি বাড়ি পর্যন্ত টোটো বা অটো কিছু পাওয়া যায় না, ভাগে ভাগে ভেঙে যেতে হয়। আর যে রাস্তাটা দিয়ে নিয়ে আসে না সেটা খুব একটা ভালো রাস্তা নয়। তো এখন ভদ্রলোককে আমি বললাম ওই একটা নির্দিষ্ট রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা যদি থাকে তাহলে আপনি আমাকে নিয়ে চলুন। ইনি আমাকে হিলকাট রোড পর্যন্ত নিয়ে যাবেন বললেন, ভেতরে একটা রেসিডেন্সিয়াল এরিয়া দিয়ে। এই রাস্তাগুলো ঠিকঠাক আছে তবু, কিন্তু এই রাস্তা আমাদের অচেনা। এখন তো দিন ছোট হয়ে গেছে, 5টার বেশি বেজে গেছে, আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করেছে, রাস্তায় চতুর্দিকে আলো জ্বলতে শুরু করেছে। এই জায়গাটাতে আমাদের একটু ভয় করছিল। তো ঠিক আছে, অসুবিধে নেই, হিলকাট রোডে এসে আর একটা রিক্সা নিয়ে নেওয়া হলো। এবং একটা ছিপছিপ করে বৃষ্টিও পড়েছে, তবে আমাদের গায়ে বৃষ্টির ফোঁটা পড়েনি, যখন ভেতরে ছিলাম তখনই বৃষ্টি হয়েছে। আর আমরা স্নানও করে যাইনি, খেয়েও যাইনি, যার ফলে টুকুরের মারাত্মক খিদে পেয়েছে, আমারও তাই। কিন্তু বাড়িতে রান্না হয়েছে। একবার ভেবেছিলাম রাস্তায় কিছু একটা ওকে খাইয়ে দিই, তারপর মনে হলো যে আর যখন গাড়িতে উঠে পড়েছি তখন পৌঁছে যাব, আর 5টা মিনিট বা 10টা মিনিটের মধ্যেই যখন ওকে আমি ভাতটা বেড়ে দিতে পারছি তখন আর বাইরের খাবারটা খাওয়াবো না। কি তেলে ভাজবে কি, এই খিদের মুখে হয়তো বা দুগাল বেশি খেয়ে নেবে, কাজে ওটা অত্যন্ত খারাপ সিদ্ধান্ত হবে। তার থেকে বাড়ি চলে যাই। বললাম মা এতক্ষণ সহ্য করেছো, আর একটু করে নাও, চলো বাড়ি গিয়ে তোমাকে আমি ভাত বেড়ে দিচ্ছি, কারণ রান্না হয়ে আছে। তো যাই হোক, বাড়ি পৌঁছে যাওয়ার আগ দিয়ে একদিকে আকাশ পার্পল, একদিকে কমলা, কি অপূর্ব সুন্দর লাগছে আকাশটা দেখুন। তোর বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করে, চান করে খাওয়া দাওয়া করে সন্ধেবাতি দিয়ে তারপর আপনাদের সামনে আসছি। হয়নি আমাদের, এসে এত দেরি হয়ে গেছে আসতে যে আর এই জিনিসটা এখানেই রয়ে গেল। দীর্ঘসূত্রিতা আর আমার জীবন থেকে যায় না ভাই। কত কত চেষ্টা করি যে সময়ের কাজ সময় করতে, কিন্তু কিছু না কিছু একটা এদিক ওদিক হয়েই যায়। তো এলাম, বুদ্ধিসত্ত্ববাবু এখনো তো আসার নাম নেই, নিচে শ্বশুরমশাই বারবার করে ডাকছেন যে দেখে পাই একজন ভদ্রলোক এসছেন যে দেখা করতে, আমাদের সাথে দেখা করতে এসছেন। তা ওর তো ফোনটাও পাওয়া যাচ্ছে না, ওকে
মানে বুম্বা দাদা বলেছিল যে আমি থাকবো, আপনি আসবেন। তো তিনি এসেছেন, কিন্তু বুম্বা দাদা যে নেই সেটা ওনাকে জানানো হয়নি। তবে এটা অসুবিধা নেই, উনি শিলিগুড়িরই মানুষ, খুবই ভদ্রলোক। উনি বললেন যে ঠিক আছে আমি আর একদিন আসবো। তো এত তো দেরি হওয়ার কথা নয়, শেষ বাসটাও বেরিয়ে গেছে, যখন সে স্ট্যান্ডে পৌঁছায়নি। তা মানে ইউনিভার্সিটিতে কাজ করছিল কি আর কি, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে, পরে ছোট গাড়ি ধরেছে, সেই অবধি জানি। তারপর ঘুমিয়েই পড়েছে বা যে কোনো কারণে হোক, ফোন টোনগুলো কিছুই রিসিভ করছে না, যার ফলে একটু টেনশন আমাদের এখন হচ্ছে। তো তারপরে এই ভদ্রলোক বললেন তিনিও নাকি 2-3 বার ফোন করেছিলেন, বোধবাবু ফোনটা তো ধরলেন না, আমাদের সামনেই উনি একবার ফোন করলেন, তখনও ধরলেন না। তো কি আর করা যাবে, আসছে, আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, এত ক্লান্ত। দেখি এখন একটা টাইমের মধ্যে ওকে খেতে হবে, তার মধ্যে যদি ফেরে তো খুব ভালো কথা, নাহলে একটু টেনশন তো হয় আমাদের। কালকে আবার ওর আর একবার একটু ফাস্টিং পিপি করতে হবে, সেই জন্য সকালবেলা যেতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে আজকে। কিন্তু সে ভদ্রলোক বাড়িতে না আসলে আর কি করা যাবে। আর একদিনের মধ্যে কালকে দিনটাতে ইয়ে করিনি, জামা কাপড় গোছাইনি, তাই দেখুন জমে পাহাড় হয়ে গেছে। এখন কিছু ভাল লাগছে না আর কি, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। আসুক সে। আমাদের রান্নাঘরটা হয়েছে, এদিকটা আমি যেহেতু ছিলাম না, সেটা এদিকটা তারা ওরা নিজেদের সিদ্ধান্তে কোথায় কি রাখবে সেটা বুঝতে পারেনি, তাই করেনি। আর এই র্যাক ট্যাকগুলো পুরোটাই করে ফেলেছে। তারপর গ্যাসে গন্ধ পাচ্ছে, বন্ধই তো একদম সাফা সুফু করে ঠিক করে ফেলেছে। এগুলো বার করতে হবে, এগুলোই আমার এখন ব্যবহার করতে হবে একদম। যা বাক্স টাক্স যা বলে গেছিলাম মোটামুটি সবই করেছে, শুধু একটা জিনিসে ওদের একটু অসুবিধা হয়ে গেছে বা ওরা একটা ভুলে গেছে, সেটা হচ্ছে এই যে ওপরটা ওই তেল কাজটা ব্যাপারটা, সেটা ওরা করেনি, মানে মনে ছিল না। আর এখানে যে চালের ড্রাম টামগুলো ছিল সেগুলো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করেছে। যে গন্ডগোলটা করেছে সেটা হচ্ছে আমাদের মিনামাসি, সেটা হচ্ছে ওই কৌটোগুলো কয়েকটা ছিল, কালকে আমি বাড়ি ছিলাম, কালকে ঠিকঠাক করেছে কাজ, কিন্তু কৌটোগুলোর ভেতরে জিনিস ছিল। আজকে আলপনাদি তো একদিকে আমি আলপনাদির জন্যই রেখে গেছিলাম আর কি কাজটা, কারণ ও তো ভীষণ স্ট্রিক্ট, কিছু কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে খুব মানে ওর সজাগ দৃষ্টিটা, কিন্তু এটা না ভুলে গেছে, মানে এত কিছু একসাথে মাথায় রাখতে পারিনি। তো আমি ছিলাম না, সে খালি মিনামাসিকে বলেছিল যে এই কৌটোগুলো একটু মাজো। তো মিনামাসি কি করেছে, কৌটোর ভেতরে জিনিস থাকার সমেত ওপর ভেবেছে এয়ার টাইট, ওগুলো বাইরে দিয়ে মেজে দিয়ে চলে গেছে, মানে অতিরিক্ত তাড়াহুড়ো করলে যা হয়, যার ফলে ভেতরের জিনিসগুলো বেশ কয়েকটা জিনিস জল চলে গেছে, সেগুলো সমস্ত কালকে আবার শুকাতে হবে। এই তো চলছে এখন অবস্থা, তো কিছু বলার নেই। কিন্তু আজকে মিনামাসি আমি না থাকার জন্য ঠিক 1:30টার মধ্যে একটু কুশ করে পালিয়ে গেছে, সেটা আমি অবশ্যই সিসিটিভিতে দেখলাম বসে বসে যে ও চলে গেল। তো আলপনা দিয়ে আর মামুনি করেছে বেশিরভাগ কাজটা। কালকে বেডরুম ধরবো, কালকে আমার আর হলো না দেবীপক্ষে শুরুর আগে সমস্ত কিছু কমপ্লিট করা, কিন্তু কালকে করতেই হবে একটা দিনের মধ্যে। আমি কালকেই বলেছি যে আর তোমাদেরকে নিয়ে টানবো না, আমার শ্বশুরমশার অসুবিধা হচ্ছে, আলপনা দিয়ে অতিরিক্ত স্ট্রেন পড়ে যাচ্ছে, আর তাছাড়া পিএইচডি কমপ্লিট করেছে, বহু লোককেই মানে আমার শ্বশুরমশার পরিকল্পনা হচ্ছে বহু লোককেই নেমন্তন্ন করে খাওয়াবেন। ও আচ্ছা, এই জুসারটা উপরে রেখেছি, কারণ ওই যে যখন রান্নাঘর সাফা হয়েছিল তখন এটা এখানে রাখা হয়েছিল, সেটা এখনো নিয়ে যাওয়া হয়নি। তো যাই হোক, ওনার খুব ইচ্ছা যে অনেক লোককে একটু নেমন্তন্ন করে খাওয়াবে, তো সেসবগুলো করতে হবে। আমাদের বেরোনো খুব শিগগিরই, কাজেই অনেক প্ল্যান, আলপনাদিকে বেশি দিন আটকে রাখা যাবে না, এই আর কি। আপনাদের সাথে কথা শেষ হলো, তার মিনিট 15-র মধ্যেই তিনি কলিং বেল বাজালেন। 15 মিনিটও না, তারও আগে। ভদ্রলোক যিনি এসেছিলেন তিনি জাস্ট বেরিয়ে গেলেন, তার বোধহয় 3-4 মিনিটের মধ্যেই এ ঢুকে গেল, মানে আর একটু বসে গেলে ভদ্রলোকের সঙ্গে দেখা হতো। তো যাই হোক, সে চলে এসেছে। আসার পর বাবার সাথে খুব বেশিক্ষণের গল্প তার হয়নি, কারণ আমি একটু তাগাদা দিচ্ছিলাম। আমি বলেছিলাম যা করবে বুম্বা দাদা খেয়ে দে তারপর করো, কারণ দেরি হয়ে যাচ্ছে, ইতিমধ্যে দেরি হয়ে গেছেও। তো যাই হোক, তার সময় উত্তীর্ণ হয়ে যায়নি, 8টা অতিক্রান্ত হয়নি, এটা ঠিকই, কিন্তু মানে তার বেশি হয়ে গেলে আমার আসলে একটু কিরকম যেন একটা হয় আজকাল। তো এই হচ্ছে তার আজকে ডিনারের থালা: চাল কুমড়োর তরকারি, স্কোয়াশের তরকারি, ডাল, মাছ আর ডিমের কারি। তো এই সে খেয়ে নিয়েছে, কিন্তু ভাতটা সে খেতে পারেনি পুরোটা। তো এখন তার সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, এবং আমি টুপুরকেও দিয়ে দিয়েছি টুপুরেরটা, এবং এটা কিন্তু বেশ অনেকক্ষণ পরের ভিডিও। তারপর তো এখন বাসন টাসনগুলো মেজে নিই। আর আলপনা দিয়ে আজকে বললো যে জল সমেত এখানে যদি উপুর করে রেখে দেওয়ার পর পুরোটা না ঝরিয়ে ওই লাল ঝুড়িতে রেখে দিলে তার তলাতে নাকি কি অসুবিধে হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি একটু ঝরানোর জন্য রেখে দিলাম আজকে জলটা দিয়ে। তারপর এই জায়গাটা এই মানে গন্ধবাদন পর্বতকে ডিঙোতে এলাম আজকে। আসলে একদিনের মধ্যে গন্ধবাদন হতো না, কিন্তু ওই টুপুরের ঘরে যে আলমারিটা ছিল, ওয়াল আলমারি, তার মধ্যে থেকে না বুম্বা দাদার কিছু টি শার্ট বেরিয়েছে। সেই টি শার্টগুলো কেন বেরিয়েছে জানেন? ওগুলো আগে থাকতো ওই আলনাতেই,
আলনাতে ওখান থেকে আমি সরিয়ে দিয়েছিলাম, কারণ মা মাঝে মাঝে আসেন, মায়ের জন্য পুরো একটা রড খালি করতে হয় সেহেতু ওইগুলো খুব একটা যে বেশি পড়া হয় বোমাটা তা নয়, সেই জন্য আমি ওখানে ভরে রেখে দিয়েছিলাম। তো এখন এখানে সেগুলো সমস্ত কিছু কেচে আবার সেগুলো রেখে দিলাম। অনেকেই বলছেন এই জায়গাটা দেখতে ভালো লাগছে না, সত্যিই তাই, দেখতে ভালো লাগছে না, কিন্তু যতটুকু সম্ভব আমি এইটুকু থাপথুপ করে দিলাম। আর একটা জিনিস বদলাতে হবে, আমি ফেরত এসে জিনিসটা বদলাবো, সেটা হচ্ছে এই যে বাসন মেজে যে রাখি যে ঝুড়িটা, এই ঝুড়িটা আমাকে চেঞ্জ করতে হবে। এটা চটা উঠে একেবারে একাকার কাণ্ড, এটাকে এবার একটু বড় এবং আরেকটু ভালো কোয়ালিটির কিনতে হবে। হয়ে গেল মোটামুটি। এই ঘরটা ছাড়া আর কোনো ঘরটাতেই আমার ঠিক সন্তুষ্টি আসছে না, ঠিক মনে হচ্ছে না যে বাহ সুন্দর লাগছে। এটাতেও যে খুব একটা লাগছে তা না, তবে অন্যান্য ঘরের তুলনায় একটু বেশি লাগছে। এই যে তিনি সমস্ত কিছু এনে এখানে রেখে দিয়েছেন, এখন আর কোনো কিছুই ভেজাতে পারছি না। বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরেতে। যেদিনকে ব্লগটা আপনারা দেখবেন সেদিনকে আমাদের মহালয়া তো শুভতিথি নয়, কিন্তু মাতৃপক্ষের শুরু, সুতরাং সেদিক থেকে দেখতে গিয়ে তো শুভ বটেই। মহালয়া অমাবস্যায় পড়ে সাধারণত, তাই বোধ হয়। টুকুরের জন্মতিথি, কারণ 10ই অক্টোবর 2007 সেদিনকে ছিল মহালয়া। আমার মেয়ে আমার ঘরে এসেছিল, আমি ঠিক নিশ্চিত নই, তবে ওই জন্মের সময়টা নিয়ে আমার শ্বশুরমশাইয়ের সাথে যে টুকুরকে মানে পৃথিবীতে এনেছিলেন সেই ডাক্তার ম্যামের একটু বচসা চলছিল টাইমিংটা নিয়ে। আমার শ্বশুরমশাই চাইছিলেন আর কটা দিন পরে, কিন্তু ম্যাম যেতেন হচ্ছে দার্জিলিং বেড়াতে, যার ফলে উনি আমার একটু তাড়াতাড়ি ডেলিভারি করিয়ে দিয়েছিলেন। আমার 18 তারিখে ডেট ছিল, 18 তারিখ অবধি টেনে দিতে পারতাম, তা কিন্তু যাই হোক ম্যামের বেড়াতে যাওয়ার ছিল জন্য ম্যাম একটু তাড়াতাড়ি করে দিয়েছিলেন। আমার শ্বশুরমশাই তাতে আপত্তি করছিলেন যে মহালয়াটা নয়, আর কটা দিন পরে, এরকমই বোধহয় অমাবস্যা কি একটা যেন কথাবার্তা শুনছিলাম, আমার ঠিক মনে নেই, আমি তো ভুলও হতে পারি। অমাবস্যা কি দাঁড়ান একটু দেখে বলি, কথাগুলো ঠিক এরকমভাবে বলাটা উচিত নয়। মানে এখানটাতে একটা ক্যালেন্ডার আছে আমার, বাংলা ক্যালেন্ডার, আমি ইচ্ছা করে ঝুলিয়ে রেখেছি। তো আশ্বিন, হ্যাঁ 2 তারিখে অমাবস্যা। এই যে আশ্বিনের কালকে 15 তারিখ, অক্টোবরের 2 তারিখ অমাবস্যা। এটা অত তো পূর্ণিমা অমাবস্যার হিসেবগুলো ঠিকঠাক থাকে না, কিন্তু আমার সেটার সময় মনে হয়েছিল যে ওই দিন অমাবস্যা শুরু হচ্ছে, আর কটা দিন পরে, এরকম একটা কিছু। তো কিন্তু ম্যাম কথা শোনেননি। ভদ্রমহিলা এমনি ডাক্তার খারাপ না, তবে বড্ড মেজাজি, কারোর কথা খুব একটা শুনতেন না। তো যাই হোক, তখন এই আমার শ্বশুরমশাইয়ের এই সিদ্ধান্তটা ছিল না এনাকে দেখানোর, মানে আমার ডেলিভারি ইনি করবেন সে ব্যাপারে এই সিদ্ধান্তটা ছিল আরেকজনের, তার প্রতি তখন আমার শ্বশুরমশাইয়ের অগাধ বিশ্বাস ছিল। শাশুড়িমাও বারণ করেছিলেন, কিন্তু যাই হোক ঠিক আছে, না ওকে দেখালে এই দেখবে, এই ডাক্তারই দেখবে। আমার তো তখন কোনো মত ছিলই না, এতটাই ছেলে মানুষ ছিলাম যে যাই হোক, আমি তো জানতাম না সে থেকে খুব একটা, আর বাচ্চাটা এত তাড়াতাড়ি এসে যায় বিয়ের 1 মাসের মধ্যে, এখানে অত মত দেওয়ার আমি জায়গাতে, নতুন বউয়ের ট্যাগ টানা সত্যি যেহেতু সন্তানের সম্ভাবনা তৈরি হয়, সেহেতু আমার অত মত ছিল। এমনি অভিজ্ঞতা খারাপ না, তার চিকিৎসায় আমি খুব একটা খারাপ নেই, তবে মাঝে মাঝে কিছু দুর্ব্যবহার সারা জীবনের জন্য থেকে যায় আর কি। এটা আপনার উদারতার উপর নির্ভর করে যে আপনি শুধু ভালোটা মনে রাখবেন, না তার সাথে সাথে কিছুটা তার ওই দিকগুলোও মনে থাকবে। যাই হোক ঠিক আছে, ভালোটাই দেখতে হয়। তিনি প্রথম আমার সন্তানকে পৃথিবীতে কোলে নিয়েছিলেন এবং মেয়ে আমার ভালোই আছে, এই আর কি আপাতত। সেই মহালয়া তিথিতে আমার কন্যা সন্তান এসেছে পৃথিবীতে, এবং কাজেই মহালয়া তিথি আমাদের জন্য কখনোই অশুভ হতে পারে না, বরং সেটা আমাদের জীবন বদলে যাওয়ার একটা তিথি। আচ্ছা, পরবর্তীকালে কিন্তু দেখা গেছে যে টুকুরের জন্ম সময়টাতে যা সময়তে এসেছে সেটা কিন্তু ভালো। অমাবস্যা নিয়ে আমার শ্বশুরমশাই একটু করছিলেন ঠিকই, কিন্তু অতটাও খারাপ কিছু নয়, ভালোই। যা হয় ঠাকুরের ইচ্ছায় হয়, সবই তিনি যা করবেন ভালোই করবেন আপাতত। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।